একবার ভাবুন কেমন হবে যদি পৃথিবী স্থির হয়ে যায়, অর্থাৎ এর ঘূর্ণন গতি বন্ধ হয়ে যায়। আর এমনটাই ঘটে আমাদের আজকের মুভিতে, যার ফলে পৃথিবীতে সেই সব কিছু ঘটে যায় যেগুলো কিনা মানুষের ধারণার বাইরে। কিন্তু সায়েন্টিস্টরাও হার মানে না, বরং তারাও এমন কিছু করে ফেলে যেগুলো কিনা প্রত্যেকটা মানুষকে অবাক করে দেয়। হাই, দিস ইজ নবীন অ্যান্ড ইউ আর ওয়াচিং বেস্ট অফ হলিউড। আর আজকের মুভি দ্য কোর। মুভি শুরু হয় বস্টন শহরকে দেখিয়ে। আর এই শহরের মানুষগুলোর সাথে দিন দিন অদ্ভুত কিছু ঘটনা ঘটছে। যেমন মানুষগুলো কথা বলতে বলতে হঠাৎ করে মাটিতে পড়ে যাচ্ছে এবং তারা আর উঠতে পারছে না। আর এই কারণে পুরো শহর জুড়ে এক বিশাল হইচই লেগে গেছে। একই সময় একটি কলেজে একজন জিওলজি প্রফেসরকে দেখানো হয়, যার নাম ডক্টর জশ। এখন এই শিক্ষক ক্লাসের প্রত্যেকটা ছাত্রকে শব্দের তরঙ্গের সম্বন্ধে একটি বিশেষ লেকচার দিতে থাকে। কিন্তু তখনই বেশ কিছু সরকারি অফিসার তার এই পড়াশোনাতে বাধা দেয় এবং তাকে জোরপূর্বক এখান থেকে নিয়ে যায়। কারণ এই মুহূর্তে সরকারের যশের মতো একজন প্রফেসরকে দরকার। তাই তারা সবার প্রথমে একটি স্পেশাল রুম, যেটা কিনা ওয়াশিংটন ডিসিতে অবস্থিত, সেখানে নিয়ে যায়। এবং সেখানে একজন সায়েন্টিস্ট থাকে যার নাম কলর্যাড, এবং তাকেও এই বিশেষ কারণে এখানে ধরে নিয়ে আসা হয়েছে। এখন এই দুজনকে একটি বড় হল ঘরে নিয়ে যায়, যেখানে বেশ কিছু অসুস্থ মানুষ আলাদা আলাদা বেঞ্চে শুয়ে রয়েছে। এখন প্রথম দিকে প্রফেসর মনে করে এই অফিসারগুলো তাকে ভুল করে এখানে নিয়ে চলে এসছে, কারণ এই ব্যাপারে সে কোনো রকম হেল্প করতে পারবে না। কিন্তু তখনই একজন মিলিটারি অফিসার যার নাম পার্সেল সে রুমে প্রবেশ করে। মিলিটারি অফিসার তাদেরকে জানায় এই শহর জুড়ে একাধিক মানুষ রহস্যজনকভাবে মারা যাচ্ছে। এখন এই পুরো ঘটনা জানার পর প্রফেসর জস তাকে বোঝায় সে খবরে এই মৃত্যুর ঘটনা পড়েছে এবং তারা শক্তিশালী ইলেকট্রোম্যাগনেটিক পালসের কারণে মারা যাচ্ছে, কারণ তাদের প্রত্যেকের শরীরে পেসমেকার বসানো ছিল। এখন এই কথা শুনে আর্মি জেনারেল কিছুটা হলেও স্বস্তি অনুভব করে, কারণ সে ভেবেছিল এই সব কিছুই কোনো শত্রু দেশের মাস্টার প্ল্যান। তাই সে এই কেসটা এখানেই ডিসমিস করে দেয়। কিন্তু জশ এবং সেই সায়েন্টিস্ট আর্মি জেনারেলকে পরামর্শ দেয় তাদের উচিত এটা নিয়ে একটু গভীরভাবে রিসার্চ করা। কিন্তু এই আর্মি জেনারেল এটা নিয়ে খুব বেশি গুরুত্ব দেয় না, বরং ইগনোর করে এখান থেকে চলে যায়। এরপর বেশ কিছুদিন কেটে যায় এবং আরও একটি অদ্ভুত ঘটনা লন্ডন শহরের মানুষগুলো দেখে ফেলে। তারা লক্ষ্য করে আকাশে উড়তে থাকা পাখিগুলো অদ্ভুতভাবে নিচে আছড়ে পড়ছে, এমনকি সেগুলো মানুষের গায়েও পড়ে যাচ্ছে। এখন এই খবর যখন টিভিতে জশ দেখতে পায়, সে বুঝতে পারে এই ঘটনা এবং আগে ঘটে যাওয়া ঘটনা দুটোর পিছনেই একটাই কারণ রয়েছে, আর সেটা হলো পৃথিবীর মধ্যে থাকা ইলেকট্রোম্যাগনেটিক পালস। এমনকি এই একই কারণে ইউএসএস স্পেসশিপে এক ভয়াবহ এফেক্ট ফেলে দেয়, আর সেটা হলো এই ইলেকট্রোম্যাগনেটিক পালসের কারণে সেই শিপ পুনরায় পৃথিবীর দিকে চলে আসতে শুরু করে। একইভাবে সেই শিপে থাকা কন্ট্রোল সেন্টার এবং যোগাযোগ করার মতো সব রকম সিগন্যাল নষ্ট হয়ে যায়। এখন সেই শিপে থাকা পাইলট বুঝতে পারে তাদের কাছে খুব বেশি সময় নেই এবং তারা কিছুক্ষণের মধ্যেই পৃথিবীতে আছড়ে পড়বে। এখন শিপে থাকা পাইলট যার নাম রেবেকা, সে বুঝতে পারে তাকে এমার্জেন্সি ল্যান্ডিং করতে হবে, আর এই ল্যান্ডিং করতে হবে নদীর ওপর, নয়তো অনেক মানুষ মারা যাবে। এখন প্ল্যান মতো পাইলট তার প্লেনটি নদীর মধ্যে ল্যান্ড করে দেয়। যদিও এতে প্লেনটা ধ্বংস হয়ে যায়, কিন্তু এক ভয়ানক অ্যাক্সিডেন্টের হাত থেকে প্রচুর মানুষ বেঁচে যায়। অন্যদিকে জশ এই প্রত্যেকটা ঘটনা ভালোভাবে রিসার্চ করে এবং সে অবশেষে বুঝতে পারে পৃথিবীর মধ্যভাগে যে গলিত কোর রয়েছে এবং যেটা সবসময় পৃথিবীর সাথে ঘুরছে, সেটা বর্তমানে আস্তে আস্তে থেমে যাচ্ছে, অর্থাৎ সেটা ঘোরা বন্ধ হয়ে যাচ্ছে, যার ফলে পৃথিবীর চারপাশে থাকা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড নষ্ট হয়ে যাবে এবং সূর্য থেকে আসা রেডিয়েশনগুলো পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়বে, যেটা কিনা মানুষের জন্য খুবই ভয়ানক হবে। এখন এই ব্যাপারে সে সঙ্গে সঙ্গে সায়েন্টিস্ট কনর্যাডের সাথে কথা বলে এবং এই সব কিছু আলোচনা করার জন্য সে হাই র্যাঙ্কের অফিসারদের সাথে একটি মিটিং করে। জশ প্রত্যেকটা অফিসারকে এই পুরো ঘটনা ভেঙে ভেঙে বোঝায়। এখন এই অফিসারগুলো একটা জিনিস জানতে চায়, সেটা হলো এর সমাধান কি রয়েছে। তখন জশ জানায় এর সমাধান প্রায় অসম্ভব, কারণ পৃথিবীর মধ্যে থাকা সেই গলিত কোর গলিত লোহা এবং নিকেলের মিশ্রণ দিয়ে ঘেরা রয়েছে এবং এর তাপমাত্রা খুবই বেশি, প্রায় 9000 ডিগ্রি ফারেনহাইট, এবং একইভাবে এই জিনিসটা 2000 মাইল নিচে অবস্থিত এবং 1000 মাইল চওড়া। আর আজ পর্যন্ত মানুষ মাত্র 7 মাইল নিচে পর্যন্ত যেতে পেরেছে। এখন এই সব কিছু শুনে সেই সায়েন্টিস্ট যার নাম কনরেড, সে জানায় তার কাছে এমন একজন মানুষ রয়েছে যে কিনা এর সমাধান বের করতে পারবে। আর এই বলে সে আর্মি জেনারেল এবং জশকে একটি ফাঁকা সমুদ্র সৈকতে নিয়ে যায়
যেখানে তার পুরনো বন্ধু ডক্টর ব্রাজিলটন রয়েছে। আসলে একটা সময় কনর্যাড এবং ব্রাজিলটন একসাথে কাজ করত এবং সে ব্রাজিলটনের কাছ থেকে বেশ কিছু রিসার্চের আইডিয়া চুরি করেছিল, আর এই কারণে এদের মধ্যে বেশ ঝামেলাও তৈরি হয়েছিল। কিন্তু আজ পুনরায় এরা দুজন একসাথে হতে চলেছে। এমনকি ব্রাজিলটন তাকে হেল্প করার জন্য রাজি হয়ে যায়, শুধুমাত্র এই পৃথিবীকে রক্ষা করার জন্য। এখন ব্রাজিলটন প্রত্যেককে জানায় তার কাছে একটি উন্নত মানের ড্রিলিং মেশিন রয়েছে, যেটা কিনা খুব দ্রুত গতিতে মাটি নিচে গর্ত করতে সক্ষম। কিন্তু সমস্যা হলো, তারা যদি গর্ত করে পৃথিবীর একদম সেন্টারে পৌঁছায়, তবে সেখানে প্রচুর তাপমাত্রা থাকবে এবং প্রেসার থাকবে, তাই সেখানে কোনো জিনিসই খুব বেশি সময় টিকে থাকতে পারবে না। এখন এই সমস্যার সমাধানের জন্য ব্রাজিলটন জানায় তার এই মেশিনের মধ্যে এক ধরনের মেটেরিয়াল রয়েছে, যার সাহায্যে এই মেশিন নিচে থাকা সব রকম প্রেসার সহ্য করতে সক্ষম। একইভাবে খুব বেশি তাপমাত্রার কারণে এই মেটেরিয়াল থেকে এনার্জি নির্গত হয়, যার সাহায্যে তারা অনেক কাজ করতে পারবে। তাই ব্রাজিলটন জানায় তার এই পুরো মেশিনটাই সে পৃথিবীকে রক্ষা করার জন্য ব্যবহার করবে। কিন্তু এই মেশিনটা তাদের এই কাজে ব্যবহার করার জন্য এটাকে মডিফাই করতে হবে। আর এখানে ব্রাজিলটন জানায় এই মডিফাই করতে গেলে প্রায় বছর খানেক সময় লেগে যাবে। কিন্তু সমস্যা হলো, তাদের কাছে খুব বেশি সময় নেই। তাই আর্মি জেনারেল তাকে পরামর্শ দেয় সে যেন এই কাজ 2 মাসের মধ্যে কমপ্লিট করে ফেলে। এমনকি এতে যত খরচা হবে সেই সব খরচা তাকে সে দিয়ে দেবে। পরের দিন তাদের এই কাজ শুরু হয়ে যায় এবং আর্মি জেনারেল বেশ কিছু নাসা দক্ষ পাইলটকে এই কাজে নিযুক্ত করে, যাদের মধ্যে একজনের নাম রিচার্ড আইভারসন এবং অন্যজন হলো রেবেকা। এবং একই সাথে একজন কম্পিউটার হ্যাকার থাকে যার নাম ডোনাল্ড, এবং তার দায়িত্ব থাকে এই মিশনটাকে ইন্টারনেট অথবা সোশ্যাল মিডিয়া থেকে হাইড করে রাখা। এমনকি এই কাজে তার সাথে আরো অনেক মেম্বার থাকে এবং একইভাবে প্রফেসর যশও এটা ভালোভাবে হ্যান্ডেল করে। এখন এই কাজ শুরু হলে তাদের এই যন্ত্রটি একটি সাপের মতো দেখতে লম্বা যন্ত্রে পরিণত হয়ে যায়, যার নাম দেয় ভার্জিল, এবং এর মধ্যে একাধিক কম্পার্টমেন্ট থাকে। একই সাথে তারা প্ল্যান করে এই যন্ত্রটি তারা প্রশান্ত মহাসাগরের সবচেয়ে ডিপেস্ট পয়েন্ট ম্যারিয়ানা ট্রেঞ্চ থেকে লঞ্চ করবে। এখন এই কাজটা করতে গিয়ে যদি কোনো কম্পার্টমেন্ট নষ্ট হয়ে যায়, তবে এর মধ্যে থাকা অপারেটিং সিস্টেম অটোমেটিকভাবে সেটা ডিটেক্ট করে নেবে এবং সেই কম্পার্টমেন্টটাকে এই পুরো সিস্টেম থেকে আলাদা করে দেবে। এবং এই মেশিনটা যখন সঠিক স্থানে পৌঁছে যাবে, তখন এই মেশিন থেকে বেশ কিছু এনার্জি নির্গত হবে, যার সাহায্যে সেই পৃথিবীর মধ্যে থাকা কোর পুনরায় ঘুরতে শুরু করবে। বেশ কিছুদিন পর এই কাজ করতে করতে এই টিম মেম্বাররা আকাশে এক ভয়ানক বজ্রপাতের আলো দেখতে পায়। তারা সঙ্গে সঙ্গে তাদের সিস্টেমটা ভালোভাবে চেক করে এবং বুঝতে পারে এই বজ্রপাত রোমে ঘটছে। এদিকে রোমে এই বজ্রপাতের কারণে একাধিক জায়গায় ভয়ানক বিস্ফোরণ ঘটতে শুরু হয়ে যায়। এমনকি একটা সময় শহরের সবচেয়ে বড় বিল্ডিংটাও এই বজ্রপাতের কারণে ধ্বংস হয়ে যায়। এখন এই সব দেখে এই গ্রুপ মেম্বাররা বুঝতে পারে তাদের পৃথিবী খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে। এমনকি তারা যেটা ভেবেছিল তার আগে এই জিনিসটা ঘটে যাবে। তাই তারা সঙ্গে সঙ্গে ডিসাইড করে নেয় খুব শীঘ্রই তাদের সেই ভার্জিল লঞ্চ করে দেবে। এমনকি সেটা তারা টেস্টিংও করবে না। এখন এই মিশনে তারা 6 জন মেম্বারকে বেছে নেয়, যাদের মধ্যে জশ, আইভারসন, রেবেকা, কনর্যাড, হেড এবং ব্ল্যাক এরা প্রত্যেকে থাকে। এখন এই সব কিছু রেডি হয়ে যাওয়ার পর এরা সেই মেরিয়ানা ট্রেঞ্চ থেকে এই যন্ত্রটি লঞ্চ করে দেয় এবং এই যন্ত্রটি গতি থাকে স্বাভাবিকের চাইতে অনেক বেশি। এখন এইভাবেই তারা 500 কিমি যাত্রা কয়েক মিনিটের মধ্যেই কমপ্লিট করে ফেলে এবং তারা বুঝতে পারে তাদের এই প্রতিটা মেশিন খুব সুন্দরভাবে কাজ করছে। আর এভাবেই একটা সময় তারা জলের গভীরে একটি বড় শার্ক দেখতে পায়। এরপর তারা একটা সময় পৃথিবীর পৃষ্ঠতলের সাথে এই মেশিনটি দিয়ে বড়সড় আঘাত করে, যার ফলে শক্ত পাথরের মতো বড় বড় পাহাড়গুলো ভেঙে ভিতরে প্রবেশ করে যায়। এবং একটা সময় সামনে তারা কালো স্পট কিছু দেখতে পায়। জস তাদেরকে জানায় এই কালো স্পটগুলো বড় বড় গর্ত, কিন্তু সমস্যা হলো তাদের এই মেশিনটি এই গর্তগুলো ডিটেক্ট করতে পারছে না। এখন তারা আরো গভীরে প্রবেশ করতে শুরু করে এবং একটা সময় তারা প্রায় পৃথিবীর কেন্দ্রের কাছাকাছি চলে আসে, কিন্তু সেই মুহূর্তেই তাদের এই শিপটা আটকে যায়। এখন এই পরিস্থিতিতে তারা বুঝতে পারে শিপটি তাদের ম্যানুয়াল ভাবে ঠিক করতে হবে, অর্থাৎ এই শিপ থেকে বেরিয়ে এটাকে ঠিক করতে হবে এবং এর বাইরে কোনো বিকল্প রাস্তা নেই। এখন তারা তাদের প্ল্যান মতোই কাজ করে। জশ, আইভারসন এবং রেবেকা তাদের স্পেশাল স্যুট পরে এই শিপ থেকে বেরিয়ে পড়ে, কিন্তু তাদের কাছে খুব বেশি সময় থাকে না, তাই তারা চারপাশটা ভালোভাবে দেখতে পারে না। এখন আইভারসন তার সামনে থাকা ক্রিস্টালটাকে কাটতে শুরু করে, যার জন্য তাদের এই শিপটা আটকে পড়েছে এবং বাকি মেম্বাররা এই শিপের বাকি ক্ষয়ক্ষতির ওপর নজর রাখতে শুরু করে। কিন্তু এসবের মধ্যে পাশে থাকা সুড়ঙ্গের মধ্যে দিয়ে এক ভয়ানক ম্যাগমা তীব্র গতিতে বেরিয়ে আসে
এবং ক্রিস্টালের ছোট ছোট টুকরোগুলো তাদের উপর আছড়ে পড়তে শুরু করে। এখন এই সব দেখে এই ক্রু মেম্বাররা যত তাড়াতাড়ি সম্ভব তাদের কাজ কমপ্লিট করে ফেলে, কিন্তু তারা পুনরায় শিপে ফিরে যাবে তার আগেই আইভারসন তার কন্ট্রোল হারিয়ে ফেলে এবং সেই ম্যাগমার মধ্যে পড়ে যায় এবং সঙ্গে সঙ্গে মরে যায়। প্রত্যেকটা মেম্বারই এই সব কিছু দেখে খুব বেশি ভয় পেয়ে যায়, কিন্তু তারা দুঃখ প্রকাশ করার মতো কোনো রকম সময় পায় না, বরং এই শিপ নিয়ে খুব তাড়াতাড়ি তাদের যাত্রা শুরু করতে হয়। এখন এই মেশিন যখন পৃথিবীর আরো গভীরে চলে যায়, সেখানকার তাপমাত্রা অনেকটাই বেশি থাকে, কিন্তু এতে তাদের শিপের কোনো ক্ষতি হয় না, কারণ তাদের এই শিপটা এমন একটি মেটেরিয়াল দিয়ে তৈরি যার ফলে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে এটা আরো কঠিন হয়ে যায়। কিন্তু তবুও এর মধ্যে তাদের এই শিপের পিছনের একটি কম্পার্টমেন্ট নষ্ট হয়ে যায়। এখন এই সিস্টেম অটোমেটিকভাবে সেই কম্পার্টমেন্টটা এই শিপ থেকে আলাদা করতে শুরু করে। বাকি ক্রু মেম্বাররা ভালোভাবে জানে এই কম্পার্টমেন্টে তাদের গুরুত্বপূর্ণ কিছু ডেটা রয়েছে, যেগুলো কিনা তাদের সবশেষে মিশন কমপ্লিট করতে দরকার হবে। তাই এদের একজন মেম্বার যার নাম ব্ল্যাক, সে সেই নষ্ট হয়ে যাওয়া কম্পার্টমেন্টে প্রবেশ করে এবং প্রত্যেকটা ডেটা কালেক্ট করে নেয় এবং সেগুলো সে অন্য একজন মেম্বারের হাতে পাস করে দেয়। কিন্তু এমনটা করতে গিয়ে সে নিজে সেই কম্পার্টমেন্টে আটকে পড়ে এবং ফিরে আসতে পারে না, যার ফলস্বরূপ সেই পুরো কম্পার্টমেন্টটাই এই শিপ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং ব্ল্যাক সঙ্গে সঙ্গে মরে যায়। এখন এই সব কিছু দেখে প্রফেসর জশ খুব বেশি হতাশ হয়ে যায় এবং মনের দিক থেকে একদম ভেঙে পড়ে। যদিও প্রত্যেকটা মেম্বার তার মনের জোর বাড়ানোর জন্য হাজার রকম চেষ্টা করে এবং বোঝায় তারাই একমাত্র এই পৃথিবীকে রক্ষা করতে পারবে, তাই তাদেরকে এত সহজে ভেঙে পড়লে চলবে না। এরপর তারা তাদের যাত্রা পুনরায় শুরু করে দেয় এবং কয়েক ঘন্টার মধ্যেই তারা পৃথিবীর সেই গলিত কোরের মধ্যে পৌঁছে যায়। কিন্তু এখানে এসে তারা লক্ষ্য করে এই কোরের ঘনত্ব তাদের হিসাবের চাইতে অনেক কম, যার ফলে তারা প্ল্যান করেছিল একটি বিশাল বিস্ফোরণের সাহায্যে এই কোরটিকে পুনরায় ঘোরাবে, কিন্তু সেটা তারা করতে পারবে না, কারণ এটার ঘনত্ব খুবই কম। তাই ডক্টর কনর্যাড পরামর্শ দেয় তাদের উচিত এখনই ফিরে যাওয়া, অর্থাৎ প্ল্যান বি অনুযায়ী কাজ করা। আর এখান থেকে আমরা জানতে পারি প্ল্যান বি হলো ইউএস গভর্নমেন্ট পূর্বে তার শত্রু দেশের ভয়ানক আক্রমণের হাত থেকে রক্ষা পাবার জন্য একটি পাওয়ারফুল অস্ত্র তৈরি করেছিল, যার নাম ছিল ডেস্টিনি, এবং এটা এতটাই পাওয়ারফুল যার ফলে পৃথিবীতে ভূমিকম্প সৃষ্টি করতে পারে। এমনকি এই অস্ত্রের টেস্টিং করতে গিয়ে এই পৃথিবীর মধ্যেকার কোর রোটেশন বন্ধ হয়ে গিয়েছিল, অর্থাৎ পৃথিবীর এরকম অবস্থার পিছনে ইউএস গভর্নমেন্ট দায়ী। এখন এই সব কিছু জানতে পেরে এই শিপে থাকা প্রত্যেকটা ক্রু মেম্বার খুব বেশি অবাক হয়ে যায়, কিন্তু তাদের কাছে অবাক হওয়ার মতো সময় নেই, বরং তাদেরকে যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। ডক্টর কনর্যাড পরামর্শ দেয় তাদের প্ল্যান বি অর্থাৎ ডেস্টিনি নামের সেই পাওয়ারফুল অস্ত্রটি লঞ্চ করা উচিত, এবং এমনটা করলে ঠিক আগের মতোই হয়তো এই কোর রোটেশন পুনরায় চালু হয়ে যাবে। কিন্তু জর্জ জানায় এটা খুবই রিস্কের হবে, কারণ এমনটা করলে পৃথিবী প্রায় ধ্বংস হয়ে যাবে। তাই তারা সঙ্গে সঙ্গে এই ব্যাপারে কন্ট্রোল সেন্টারে কথা বলে এবং অফিসার পার্সেলের সাথে কথা বলে, কিন্তু অদ্ভুত ব্যাপার, পার্সেল জানিয়ে দেয় তারা যেন এখনই ফিরে আসে এবং প্ল্যান বি অনুযায়ী কাজ করে। একই সময় পুরো পৃথিবী জুড়ে ধ্বংসলীলা শুরু হয়ে যায়, কারণ পৃথিবীর চারপাশে থাকা ওজোন লেয়ারে ক্ষতিকর আল্ট্রাভায়োলেট রশ্মি প্রবেশ করে যায়, যার ফলে ইউনাইটেড স্টেটে থাকা গোল্ডেন গেট ব্রিজ ধ্বংস হয়ে যায় এবং একইভাবে সেখানে থাকা গাড়িগুলো এক এক করে ধ্বংস হয়ে যায় এবং অধিক তাপমাত্রার কারণে বেশিরভাগ জিনিসই গলে যেতে শুরু করে। এখন এই পুরো ঘটনা শহরের প্রত্যেকটা নিউজ চ্যানেলে ছড়িয়ে পড়ে এবং প্রতিটা নিউজ চ্যানেলে পুরো বিশ্বকে সতর্ক করে দেয়। একইভাবে এই সব কিছু দেখতে পেয়ে জেনারেল পার্সেল তার মিলিটারি টিমদের অর্ডার দিয়ে দেয় তারা যেন এখনই ডেস্টিনি নামের সেই ভয়ানক অস্ত্রটি লঞ্চ করে দেয়। যদিও সে জানে এমনটা করলে পুরো পৃথিবী এবং সেই শিপে থাকা ক্রু মেম্বাররা বিপদে পড়ে যাবে, কিন্তু তবুও সে এই অর্ডার দিয়ে দেয়। একই সময় জশ সেই শিপে বসে বসে তার হ্যাকার বন্ধু ডোনাল্ডের সাথে কথা বলে এবং তাকে জানায় সে যেন এই ডেস্টিনি লঞ্চটা কিছুটা সময়ের জন্য ডিলে করে দেয়। এখন এই প্ল্যান মতো ডোনাল্ড হ্যাকিং স্কিল ব্যবহার করে সে সেই ডেস্টিনি নামের মিসাইলের পাওয়ার অফ করে দেয়, যার ফলে জেনারেল পার্সেল এটা সহজে লঞ্চ করতে পারে না। এদিকে শিপে ক্রু মেম্বাররা তাদের পরের প্ল্যান কি হবে সেটা নিয়ে আলোচনা করতে শুরু করে দেয় এবং তারা প্ল্যান সি নিয়ে আলোচনা করতে শুরু করে দেয়। আর এই প্ল্যানটা হলো তারা তাদের শিপে থাকা প্রত্যেকটা কম্পার্টমেন্টে আলাদা আলাদা ভাবে বিস্ফোরক সেট করবে এবং সেগুলো একটি সমান সময়ের ব্যবধানে ব্লাস্ট করবে, যার ফলে এটা পৃথিবীর মধ্যে থাকা সেই কোরটাকে রোটেশন করতে সাহায্য করবে। কিন্তু সমস্যা হলো তাদের এই শিপের সিস্টেমটা এমন ভাবে তৈরি করা হয়েছে যার ফলে কোনো কম্পার্টমেন্ট তখন এই শিপ থেকে আলাদা হয়ে যাবে যখন তার মধ্যে কোনো বিস্ফোরণ ঘটবে
বা কোনো ড্যামেজ হয়ে যাবে। তাই এটা করতে হলে তাদেরকে ম্যানুয়ালি প্রত্যেকটা কম্পার্টমেন্টে বিস্ফোরণ ঘটাতে হবে এবং এই পরিস্থিতিতে তারা যদি কোনো রকমে এই শিপের বাইরে চলে যায় তবে তারা সোজা সেই গলিত কোরের সামনে পড়ে যাবে এবং যেখানে তাদের মৃত্যু নিশ্চিত। এখন এই সব কিছু জানা সত্ত্বেও এই ক্রু মেম্বাররা নিজেদের জীবন স্যাক্রিফাইস করে দেয় এবং একজন মেম্বার ডিসাইড করে নেয় সে এই রিক্সি কাজটা করবে শুধুমাত্র পৃথিবীকে রক্ষা করার জন্য। সে একটি শক্ত এবং মোটা স্পেশাল স্যুট পরে নেয় এবং তারপর তার সহযোগী মেম্বারদেরকে শেষ গুড বাই জানিয়ে এই কম্পার্টমেন্ট থেকে বেরিয়ে যায়। এখন যখনই সেখানকার দরজা খুলে যায় সঙ্গে সঙ্গে এক ভয়ানক তাপ তার গায়ে আঁচড়ে পড়ে এবং তার হাতে থাকা অস্ত্রটা পুড়ে যেতে শুরু করে। কিন্তু এই কঠিন পরিস্থিতিতেও সে তার মিশন কমপ্লিট করে এবং ম্যানুয়ালি সেই বোতামটা প্রেস করে দেয় যেটা কিনা এই কম্পার্টমেন্টে বিস্ফোরণ সৃষ্টি করবে এবং স্বাভাবিকভাবেই এটা করার পর সে সেখানেই মরে যায়। এদিকে ভেতরে থাকা মেম্বাররা নিউক্লিয়ার বোমগুলো প্রতিটা কম্পার্টমেন্টে সেট করতে শুরু করে দেয় এবং শেষে যখন তারা দুটো কম্পার্টমেন্টে এই বোম সেট করবে ঠিক তখনই ডক্টর কনর্যাড বেশ আহত হয়ে যায়, কারণ তার হাতে থাকা নিউক্লিয়ার বোমটা খুব বেশি ভারী থাকে এবং সে চাপা পড়ে যায়। এখন জর্জ তাকে এই কঠিন পরিস্থিতি থেকে বাঁচানোর চেষ্টা করে। একইভাবে সে লক্ষ্য করে তাদের হাতে খুব বেশি সময় নেই, কারণ ইতিমধ্যে বাকি বিস্ফোরণগুলো শুরু হয়ে গেছে। তাই সে বাধ্য হয়ে কনর্যাডকে এখানে রেখে এই কম্পার্টমেন্ট থেকে বেরিয়ে যায়, কারণ তাকে এখনই এই কম্পার্টমেন্টটা ডিট্যাচ করতে হবে এবং এমনটা সে করে ফেলে। এরপর সে রেবেকার সাথে কথা বলে এবং তাকে জানায় তাদের কাছে আর যথেষ্ট নিউক্লিয়ার পাওয়ার নেই যার সাহায্যে তারা পুনরায় ফিরতে পারবে, অর্থাৎ তাদেরকে এখানেই মরতে হবে। এখন এই কথা শুনে এরা দুজন একে অপরকে জড়িয়ে ধরে। রেবেকা তাকে বোঝায় তার এই ডিসিশনে তার কোনো ভুল নেই, কারণ তার জায়গায় যদি সেও থাকতো তবে সে এমনটাই করত। এখন এভাবেই তারা নিজেদের জীবন ভাগ্যের উপর ছেড়ে দেয়। কিন্তু সেই মুহূর্তে জশের মাথায় একটি বুদ্ধি আসে, আর সেটা হলো তাদের এই শিপটা এমন একটি মেটেরিয়াল দিয়ে তৈরি যেটা কিনা প্রচন্ড তাপমাত্রা সহ্য করতে পারে এবং এই তাপমাত্রা ব্যবহার করে এই শিপটা আরো বেশি এনার্জি তৈরি করতে পারে। তাই সে সঙ্গে সঙ্গে এই এনার্জি ব্যবহার করে তাদের এই শিপে পুনরায় এনার্জি সাপ্লাই করতে শুরু করে দেয় এবং অদ্ভুত ব্যাপার, তাদের এই প্ল্যানে কাজ হয়। তাদের এই শিপটা পুনরায় অন হয়ে যায় এবং একই সাথে সেই কম্পার্টমেন্টগুলো একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে সেগুলো আলাদা হতে শুরু করে এবং ব্লাস্ট হতে শুরু হয়ে যায়, যার ফলে একটি রিফেল এফেক্ট তৈরি হয় সেই গলিত কোরের চারপাশে, যার ফলে সেই কোর পুনরায় ঘুরতে শুরু করে দেয় এবং সেই ওজোন লেয়ার ঠিক আগের মতো হয়ে যায়। অর্থাৎ সেই লেয়ারে যেখানে যেখানে গ্যাপ তৈরি হয়েছিল সেগুলো পুনরায় ভরাট হয়ে যায় এবং একইভাবে সেই কম্পার্টমেন্টগুলোর ভয়ানক বিস্ফোরণের কারণে পৃথিবীর মধ্যে করা সেই গর্তগুলো ভরাট হতে শুরু হয়ে যায়। এখন এই দৃশ্য দেখে জস তার শিপ দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যায় এবং এই গর্ত থেকে বেরোনোর চেষ্টা করে। সে লক্ষ্য করে বিশাল আকারের টেকটনিক প্লেট তাদের দিকে ছুটে আসছে। এখন তারা কোনো রকমে এই টেকটনিক প্লেট থেকে বেঁচে যায় এবং সেই গর্ত থেকে বেরিয়ে সমুদ্রের তলদেশে ফিরে আসে। কিন্তু সমস্যা হলো এখানে যেহেতু কোনো রকম তাপমাত্রা নেই, তাই তাদের শিপের এনার্জি সাপ্লাই বন্ধ হয়ে যায়, যার ফলে তারা সেই সমুদ্রের তলায় আটকে পড়ে। এখন এতটা পথ অতিক্রম করার পর জশ হার মানতে চায় না, কারণ এখন তারা যদি সমুদ্রের ওপরে যেতে পারে তবে তারা বেঁচে যাবে। একই সময় ইউএস গভর্নমেন্ট একটি বড় জাহাজ সমুদ্রে পাঠিয়ে দেয় যাতে তারা এদের দুজনকে রক্ষা করতে পারে এবং এই কাজে হেল্প করে চারপাশে থাকা বড় বড় তিমি মাছ, কারণ তারা খুব অল্প এবং সূক্ষ্ম সাউন্ড এফেক্ট ক্যাচ করতে পারে। তাই তারা জশের সেই শিপের চারপাশে আওয়াজ করতে শুরু করে দেয় এবং এইসব দেখে সেই জাহাজে থাকা অফিসাররা খুব সহজেই এদের দুজনকে রক্ষা করে ফেলে এবং সবশেষে আমরা দেখি সেই হ্যাকার যার নাম ডোনাল্ড, সে অবশেষে পারমিশন পেয়ে যায় এই পুরো মিশনটা পাবলিক এবং সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেওয়ার, যার ফলে এই মিশনে থাকা প্রত্যেকটা মানুষ সাধারণ মানুষের কাছে সুপার হিরো হয়ে যায়। তো এই ছিল আজকের মুভি। কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। সবশেষে ধন্যবাদ আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে, নতুন গল্পের সাথে। দেখতে থাকুন বেস্ট অফ হলিউড।